জি, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে ফার্মেসি নিয়ে পড়াশোনা। ফার্মেসির আজকে প্রথম ক্লাস এবং প্রথম টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন অফ হোমিওপ্যাথিক ফার্মেসি অ্যান্ড ফার্মাকোপিয়া। এই সম্বন্ধে আজকে আমার আলোচনা হবে। প্রথমে আমি সবাইকে একটা কোশ্চেন করতে চাই যে হোয়াই হোমিওপ্যাথিক ফিজিশিয়ান মাস্ট নো হোমিওপ্যাথিক ফার্মেসি ফর বেটার প্র্যাকটিস। যে একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ানকে যে হোমিওপ্যাথিক ফার্মেসিটা জানতে হবে কেন, তার বেটার প্র্যাকটিসের জন্য। এটা কোশ্চেনের অ্যান্সারটা আমি দিচ্ছি যে আমরা আমাদের অনেকের ধারণা যে ফার্মেসি মানে ওষুধ রিলেটেড কাজ কারবার, এখানে ওষুধ বানাবে, ওষুধ তৈরি করবে। এই ফিজিশিয়ানের এখানে কি কাজটা, আমাদের যারা ফিজিশিয়ান তাদের কাজটা কি? অনেকে মনে করি আমরা ওষুধ কিনবো দোকান থেকে, আমরা ওইটা রোগীকে দিয়ে দিব। এখানে আমাদের কাজটা কি? আমাদের কাজটা যদি বলতে চাই তো প্রথমে যদি আমি ধরি ওই পার্টটা আমরা বাদে দিলাম। সাপোজ আমি ওই পার্টটা বাদে দিয়ে দিলাম যে আমরা ওষুধ তৈরি জানতে হবে না, ওষুধ তৈরি করবো না, জাস্ট দোকান থেকে কিনে নিয়ে আসবো, রোগীকে আমরা দিয়ে দিব। তো এখানে আমাদের কি কাজটা, পরবর্তীতে কাজটা কি? যে আমরা রোগী দেখলাম, একটা প্রেসক্রিপশন করবো। যদি প্রেসক্রিপশন করার যে নলেজটা, এটা আমরা কই থেকে পাবো? এটা আমরা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে পাবো। তার পরবর্তীতে আমরা একটা প্রেসক্রিপশন শেষ করলাম, একটা মেডিসিন সিলেক্ট করলাম, এখন আমরা কত পটেন্সি দিব, এটাও আমরা হোমিওপ্যাথিক ফার্মেসি পড়া ছাড়া পাইতে পারবো না। বা পটেন্সি পাওয়ার পরে আমরা কতটুকু ডোজ দিব, কি পরিমাণে দিব, কি মাত্রায় দিব, ওইটাও আমাদের ফার্মেসি থেকে অর্জন করতে হবে। কারণ আমরা জানি হোমিওপ্যাথিকে শুধুমাত্র এরকম মেডিসিন দিলেই হয় না, মেডিসিনের পাশাপাশি আমাদেরকে এরকম পটেন্সিও ঠিক করতে হয়। তো এই যে পটেন্সি, ডোজ, এগুলো সবই আমরা ফার্মেসি নলেজ থেকে পাবো। তার পরবর্তীতে দেখা গেল যে আমরা রোগীকে আরো ওষুধ রিলেটেড কি মানে কি খাইতে বলবো কি খাইতে বলবো না, ওই নলেজ গুলো আমরা ফার্মেসি থেকে পাবো। তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের চেম্বারে হয়তো বা দেখা গেছে একটা মেডিসিন পাচ্ছি না, মানে একটা পটেন্সি নাই। যদি 50 মিলিগ্রামের কথা বলি, তাহলে দেখা গেছে আমাদের রোগীকে দেওয়া দরকার M/5, আমার চেম্বারে M/5 নাই। এখন এই পেশেন্টকে কি করবো? সাধারণ এটা নলেজ যে M/4 থেকে আমি 100 যদি সাবট্রাকশন করি তাহলে M/5 হয়ে যাবে। যে এই নলেজগুলো আমরা ফার্মেসি ছাড়া কোনো জায়গায় পাবো না। এই জন্য আমাদের ফার্মেসিটাকে এরকম ভালো করে আয়ত্তে আনতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে হোমিওপ্যাথি একটা বাস্ট সায়েন্স, অ্যাডভান্স একটা সায়েন্স। এখানে শুধু আমরা ম্যাথমেটিক্যাল পড়লাম, অঙ্কন পড়লাম, অনার্স বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। আমাদের কিরকম প্রত্যেকটা টপিক রিলেটেড যেগুলো আছে, হোমিওপ্যাথিক, ম্যাথমেটিক্যাল, তারপরে অর্গানন, ফার্মেসি, অ্যানাটমি, ফিজিওলজি সব মিলে যখন আমি একটা নলেজ অর্জন করতে পারবো, তখন আমার একটা বাস্ট নলেজ হবে এবং এই বাস্ট সায়েন্সে আমি ভালো করতে পারবো। এর জন্য আমাদেরকে এরকম ফার্মেসি সম্পর্কে খুব একটা ভালো ধারণা থাকা দরকার। এই জন্য সবাইকে এরকম যারা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আছে, আমরা সবাই এরকম কি করবো যে হোমিওপ্যাথিক ফার্মেসি সম্পর্কে ভালো ধারণা রাখবো। এই হলো আমার মোটামুটি ইন্ট্রোডাকশন, একটা কথাবার্তা যে কেন একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ানকে এরকম যে হোমিওপ্যাথিক ফার্মেসিটা ভালো জানতে হবে তার বেটার প্র্যাকটিসের জন্য। এবং ফার্মেসি জানা ছাড়া যে একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান সে ভালো প্র্যাকটিস করতে পারবে না, তার অনেক ডিফিকাল্টিতে পড়তে হবে তাকে। এরকম মেডিসিন পটেন্সি সিলেকশন, ডোজ সিলেকশন, এগুলো প্রপার ভাবে হবে না যদি সে এরকম নলেজ না জানে। আবার প্রেসক্রিপশনটা সে প্রপার ভাবে করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমাদের এরকম কিউর করার পসিবিলিটি কমে যাবে। তাই একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ানকে কি করতে হবে, হোমিওপ্যাথিক ফার্মেসির নলেজ গুলোকে ভালো করে অর্জন করতে হবে। তার পরবর্তী স্লাইডে আমরা যাই। সবাই কি বুঝতে পারছেন? কিছু কোশ্চেন আছে যেমন ভাই? না, আমার কোনো কোশ্চেন নেই। শোনা যাচ্ছে? আচ্ছা, তার পরবর্তী স্লাইডে যাই। এখন আমরা প্রথমে দেখবো যে ফার্মাকোপিয়া কি। আসলে এই জিনিসগুলো আমরা থিওরিটিক্যালি অনেকই পড়াশোনা হয়েছে, ফার্স্ট ইয়ার থেকে শুরু থেকে ফার্মাকোপিয়া পড়া হয়। তো এই জিনিসগুলো এখন আলোচনা করার উদ্দেশ্য হলো যেটা ক্লাস নিব, একটা যে জন্য পরিপূর্ণ একটা ক্লাস নিতে হয়। এগুলো তো আসলে আলোচনা করা অনেকেই হয়েছে, যে ফার্মাকোপিয়া, ফার্মেসি, এগুলো অনেক আলোচনা করা হচ্ছে। কিন্তু আমাদের ইচ্ছা হচ্ছে যে আমার সামনে কাজগুলোতে থাকবে কি যে প্র্যাকটিক্যাল রিলেটেড। এগুলো তো থিওরিটিক্যাল পার্ট। ফার্মাকোপিয়া কি জানলাম, আমরা জানি যে ফার্মাকোপিয়া কি, এটার ওয়ার্ড মিনিং কি। দিস ফার্মাকোপিয়ন, pharmacon means a drug and pion means to make। সম্পর্কে জানবো, যেটা ওয়ার্ড মিনিংটা কি। গ্রিক ফার্মাকোপিয়ন, ফার্মাকন মিন্স এ ড্রাগ এন্ড পিয়ন মিন্স টু মেক, মানে একটা ড্রাগ কিভাবে তৈরি করবো, এটাই হচ্ছে ফার্মাকোপিয়া। সেটা ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে যে it is a supreme authoritative book published by the authority of government of any country which deals with the scientific facts and logical attitude of the rules and regulation of standardization of drug substance, containing direction for collecting drug material from different sources of nature, for preparing, preserving, compounding and combining of various drugs। আশা করি এটা সবাই আমাদের মুখস্থ আছে, আমরা ফার্স্ট ইয়ার থেকে এটা পড়ে আসতেছি। এটা এখানে তেমন কিছু বলার নাই। তারপরের সাইডে যদি যাই, যে আমাদের হিস্ট্রি এন্ড ডেভেলপমেন্ট অফ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, যে ফার্মাকোপিয়াটা কিভাবে ডেভেলপমেন্ট করলো। Though Hahnemann never wrote any
separate book on pharmacopoeia. Anyone কিন্তু নিজে কোনো pharmacopoeia লিখে যাননি, but in 1825 a good number of homeopathic pharmacopoeia have been published in different countries. তার পরবর্তীতে 1825 সালের থেকে অনেক ভালো নাম্বারের এরকম ফার্মাকোপিয়া পাবলিশ হয়েছে। এই পাবলিশ হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে যে আমি আগে বলে আসছিলাম যে ফার্মাকোপিয়া হচ্ছে একটা এরকম আমাদের ওই যে ড্রাগ তৈরির প্রক্রিয়া একটা গাইডলাইন, মানে আমাদের সবকিছু গাইডলাইন লাগে যে ড্রাগ কিভাবে তৈরি করবো, কিভাবে স্ট্যান্ডার্ডাইজেশন করবো, ওইটার জন্য তারা প্রয়োজন অনুভব করছে এবং তারা একটা এরকম বিভিন্ন দেশে এরকম ইউরোপ, ব্রিটিশ, ইউএসএ, তারপরে ফ্রান্স, এরকম তারা একটা গাইডলাইন তৈরি করছে যে কিভাবে মেডিসিনটা প্রিপারেশন করবে, কিভাবে স্ট্যান্ডার্ডাইজেশন করবে। তো সেই জন্য তারা 1825 সালের থেকে বিভিন্ন নাম্বারের এরকম গাইডলাইন তারা তৈরি করছে, যেটাকে ফার্মাকোপিয়া নাম দিয়েছে। যে গ্রাজুয়ালি দ্য ডিফারেন্ট হোমিওপ্যাথিক এস্টাবলিশমেন্ট অর্গানাইজেশন পাবলিশ দেয়ার ফার্মাকোপিয়া। তারপরে বিভিন্ন এরকম প্রতিষ্ঠান তাদের এরকম ফার্মাকোপিয়া প্রকাশ করছে। আর প্রথম ফার্মাকোপিয়া প্রকাশ করছে ডক্টর কার্ল ডব্লিউ গ্যাসপারি। উনি হচ্ছে ব্রিটিশের লোক, উনি প্রথম এরকম হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া প্রতিষ্ঠা করছে। তার পরবর্তীতে আরো বিভিন্ন ফার্মাকোপিয়া প্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে কি কি আমরা দেখবো, যে নেম অফ দ্য ডিফারেন্ট হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া। তার মধ্যে আছে জার্মান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, 1825 সালে প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে প্রথম, জার্মানটা হচ্ছে যে প্রথম হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া প্রতিষ্ঠা করছে কার্ল ডব্লিউ গ্যাসপারি। এদিকে আমি ভিতরে যাচ্ছি না, এগুলো সবারই জানা আছে যে কোনটা কি কত সালে। তারপরে যে ব্রিটিশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া 1870 সালে প্রতিষ্ঠিত হয়েছে। হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অফ ইউএসএ এটা 1897 সালে প্রতিষ্ঠিত হয়েছে। হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অফ ইন্ডিয়া এটা 1971 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আর ফ্রান্স হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া এটা 1897 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও আমি শুনতেছিলাম যে বাংলাদেশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া নাকি প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমার জানা নেই। নোমান ভাই কিছু জানেন যে বাংলাদেশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া কোন ফার্মাকোপিয়া আছে কিনা? হ্যাঁ, 2006 সালে একটা ডিরেক্টরি অফ হেলথ এর তত্ত্বাবধানে একটা চালুর কথা শুনছি, বই পুস্তকে আমি দেখিনি। কিন্তু এটা তেমন আমিও বই পুস্তকে দেখি না, এই জন্য এখানে অ্যাড করি না আর কি। আমি শুনছিলাম যে এরকম একটা চালু হওয়ার কথা ছিল, চালু হয়েছে কিনা এটা তো জানা নাই। আর বই পুস্তক তো এগুলো অনেক পুরানো আমলের বই। আচ্ছা ঠিক আছে, তারপরের স্লাইড আমি যাই। যে এটা হচ্ছে যে অবজেক্ট অফ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, যে আমরা ফার্মাকোপিয়া তৈরি করা হলো বিভিন্ন দেশে, তাদের উদ্দেশ্যটা কি, যে কি কারণে তারা এরকম ফার্মাকোপিয়া তৈরি করতে, কি উদ্দেশ্য নিয়ে এরকম একটা গাইডলাইন নীতিমালা তৈরি করলো। যে প্রথম হচ্ছে কি, দি অবজেক্ট অফ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া ইজ টু লিস্ট দ্য রেমেডি ইউজড ইন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। তাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে যে রেমেডি গুলা ইউজ করা হয় ওইগুলাকে লিস্ট করার জন্য তারা এরকম একটা উদ্যোগ নিয়েছে যে একটা গাইডলাইন নীতিমালা তৈরি করবে এবং একসাথে করবে। যে দি অবজেক্ট অফ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া ইজ টু লিস্ট দ্য রেমেডিস ইউজড ইন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। তারপর হচ্ছে কি, ফার্মাকোপিয়া gives the proper knowledge about the identity and preparation of drugs similar to those used in original proving। মানে আমাদের যে অরিজিনাল প্রুভিং আছে ওই প্রুভিং এর সাথে সিমিলার যেরকম ড্রাগগুলো আছে ওইগুলোকে আইডেন্টিফাই করা এবং প্রিপারেশন করা, এগুলোর জন্য প্রপার নলেজ জানা, আইডেন্টিফাই করতে হবে যেগুলো একদম অরিজিনাল প্রুভ করা হয়েছে ওইগুলা, ওই রেমেডিগুলোকে এরকম আইডেন্টিফাই করা, প্রিপারেশন করা এবং ইউজ করা। তারপর হচ্ছে কি, ফার্মাকোপিয়া অলসো ডেসক্রাইব দ্য স্ট্যান্ডার্ড মেথড এন্ড গিভস দ্য স্ট্যান্ডার্ড অফ পিউরিটি দ্যাট হ্যাজ টু বি ফলোড হোয়াইল প্রিপেয়ারিং দ্য মেডিসিন। আর ফার্মাকোপিয়া আমাদের কি করে, যে ডেসক্রাইব করে, মানে বর্ণনা দিয়ে কিভাবে আমরা একটা ড্রাগকে স্ট্যান্ডার্ডাইজ করব বা এটার পিউরিটি কিভাবে করব এবং সাথে এরকম প্রিপারেশন দ্য মেডিসিন, কিভাবে মেডিসিনটা প্রিপারেশন করব। এটা হচ্ছে ফার্মাকোপিয়া, এই যে বিভিন্ন ফার্মাকোপিয়া তৈরি করা হলো বিভিন্ন দেশে, ইউএসএ তে, ফ্রান্সে তে, ব্রিটিশে, তাদের উদ্দেশ্য ছিল এইগুলা যে মেডিসিন গুলাকে লিস্ট আউট করা, তারপরে প্রুভিং, অরিজিনাল প্রুভিং যেগুলো হয়েছে এগুলো আইডেন্টিটি, প্রিপারেশন, এগুলো সম্বন্ধে প্রপার নলেজ অর্জন করা, আর হচ্ছে কিভাবে আমরা একটা মেডিসিন স্ট্যান্ডার্ডাইজেশন করবো, প্রিপারেশন করবো, এগুলো সম্বন্ধে জানানো আর কি। এই জন্য তারা এরকম বিভিন্ন ফার্মাকোপিয়া প্রতিষ্ঠা করছে বিভিন্ন দেশে দেশে। এবার আমরা আসি যে ফার্মেসিটা কি। যে ফার্মেসি হচ্ছে কি, ডেফিনেশনটা কি, যে pharmacy is an art and science of identifying, selecting, collecting, combining, preparing, preserving, and standardization of drug and medicine either from natural and synthetic sources। এটা আমরা সবাই পড়ে আসছি, অনেকবার অনেক জায়গায় মুখস্থ করে আসছি, লিখে আসছি, এটা বলা কিছু নয়। এরপরে ডক্টর উইলিয়াম বরিক উনি ফার্মেসি সম্পর্কে কি বলছেন, উনি কম্পাউন্ড অফ দ্য প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি। এখানে তিনি কি বলছেন, ফার্মেসির সংজ্ঞা ডিফাইন ফার্মেসি অ্যাজ দ্য আর্ট অফ প্রিপেয়ারিং ড্রাগস ফর ইউজ দ্য ডিসপেন্সিং দেম অ্যাজ মেডিসিন। তারপরে অ্যাকর্ডিং টু চেম্বার্স ডিকশনারি, যে ফার্মেসি ইজ দ্য আর্ট, প্র্যাকটিস অফ সায়েন্স অফ কালেক্টিং, প্রিপেয়ারিং, প্রিজার্ভিং এন্ড ডিসপেন্সিং অফ মেডিসিন। এগুলো হচ্ছে আমাদের ফার্মেসির সংজ্ঞা। এখন আমরা আছি যে হিস্ট্রি অফ ফার্মেসি, যে ফার্মেসির হিস্ট্রিটা কই থেকে শুরু হলো।
তো এখানে বলতে গেলে বলতে হয় যে ফার্মেসি হিস্ট্রিটা যখন থেকে মেডিসিন মানে শুরু হয়েছে তখন থেকে তার ফার্মেসি হিস্ট্রি শুরু হয়েছে। তো মেডিসিনটা কখন থেকে শুরু হয়েছে? যখন থেকে এরকম মানুষ এরকম জন্মগ্রহণ করছে তারপর থেকে তো মানুষের এরকম রোগ বালাই শুরু হয়েছে। তো একসময় মানুষ ধারণা করতো যে রোগ বালাই হয় যে হয়তো বা ঈশ্বরের কোনো অভিশাপের কারণে বা একটা কাল্পনিক ভাবে রোগ বালাই হয়। তো ওই যুগ থেকেই মানুষ তার এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন মেডিসিন তৈরি করতেছিল। তো ওইখান থেকেই যে ফার্মেসির সূত্রপাত হয়েছে। আসলে এটা এক্সাক্ট হিস্টোরি আসলে কোনো জায়গাতে জানা নাই যে কবে থেকে স্পেসিফিকলি মানে ফার্মেসি হিস্টোরিটা শুরু হয়েছে, এটা আসলে বলা নাই। শুধু এটা বলা আছে যে ওই আদিম যুগ থেকেই যখন থেকে এরকম মানুষের ডিজিজ হলো, ডিজিজের পর থেকে যখন মানুষ তাকে কিউর করার জন্য চেষ্টা চালালো তখন থেকে এরকম ফার্মেসি শুরু হয়েছে। আর এই ফার্মেসির হিস্ট্রিকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমেটিভ পিরিয়ড, একটা হচ্ছে পিরিয়ড বিফোর 13th সেঞ্চুরি, একটা হচ্ছে পিরিয়ড আফটার 13th সেঞ্চুরি। তো ইতিহাসে এরকম তিনটা ভাগে ভাগ করা হয় যে পিরিয়ড প্রাইমেটিভ পিরিয়ড, একটা হচ্ছে পিরিয়ড বিফোর 13th সেঞ্চুরি, আর হচ্ছে পিরিয়ড আফটার 13th সেঞ্চুরি। তো এরকম প্রাইমেটিভ পিরিয়ডে কি হচ্ছে, ওই যেটা বললাম যে মানুষ মনে করতো এরকম আসলে রোগটা মনে হয় কোনো গড কোনো এরকম নারাজ হয়েছে বা গডের পক্ষ থেকে অশুভ একটা শক্তি, এই কারণে রোগটা আসছে। তো এরকম যে ওই সময়ে কিছু ওই যখন ওই আদিম আমলে তখন কিছু এরকম ফ্লক মেডিসিন মানে এরকম আদিম গাছগাছরা থেকে মানুষ মেডিসিন ইউজ করতো। তো ওই হিস্ট্রিটাও পাওয়া যায়, এটা হচ্ছে একদম প্রাইমেটিভ আদিম পর্যায়ে। তার পরবর্তীতে আসলো যে পিরিয়ড বিফোর 13th সেঞ্চুরি। তো ওই পিরিয়ডের মধ্যে এরকম সভ্যতার ক্রমবিকাশ হতে থাকলো। এরকম ইজিপ্টিয়ান ব্যাবিলিয়ন সভ্যতা আসলো, তারপর এরকম মহামারান সভ্যতা আসলো, বিভিন্ন নদী কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠলো। তারপর হচ্ছে কি হিন্দুদের ক্ষেত্রে যে আয়ুর্বেদ শাস্ত্র গড়ে উঠলো, হিন্দুরা তাদের আয়ুর্বেদ থেকে এরকম শাস্ত্র থেকে বিভিন্ন প্রকার এরকম সূত্র নিয়ে বিভিন্ন ফর্মুলা নিয়ে তার মেডিসিন তৈরি করতে থাকলো। তো ওই ক্ষেত্রে ওই সময় ফার্মেসিটা আস্তে আস্তে এরকম ডেভেলপ হয়েছে যে ওষুধ তৈরির প্রক্রিয়াটা কিভাবে করবে। তো ওই সময় কিছু কিছু পিরিয়ড আছে যে ইজিপশিয়ান পিরিয়ড, তারপর হচ্ছে যে অ্যানশিয়েন্ট হিন্দু মেডিসিন, তারপরে গ্রিক এন্ড রোম মেডিসিন। তো ওইগুলা ওই সময় প্রতিষ্ঠিত হয়েছে এবং ওই সময়ের কিছু নিদর্শন আমরা পাওয়া যায়। ওই সময় যে ইজিপশিয়ান রানীদের এরকম বক্সের মধ্যে এরকম ড্রাই হার্টস, শুকনা পাতা, স্পোনস এগুলো পাওয়া গেছে। তারপরে আসছে এদিকে হিন্দুদের দিকে, তারপর আসছে ইবনে সিনা, তারপরে আসতেছে যে আবু মনসুর। তারাও এরকম যে আবু মনসুর কি করছে, হি রোট ম্যাথমেটিকা ওয়াজ ইম্পর্টেন্ট ওয়ার্ক অন ফার্মাকোলজি। তিনি একটা এরকম ম্যাথমেটিক্যাল হয়ে গেছেন ফার্মাকোলজির উপরে। এইভাবেই 13th সেঞ্চুরি থেকে আস্তে আস্তে এরকম কি হলো যে ফার্মেসিটা আস্তে আস্তে মানে বাড়তে থাকলো। এটা হলো যে পিরিয়ড বিফোর 13th সেঞ্চুরি। 13th সেঞ্চুরির পূর্বে। তার পরবর্তীতে 13th সেঞ্চুরির পরে কি হলো, 13th সেঞ্চুরির পরে ফার্মেসিটার আরো ক্রমবিকাশ হতে লাগলো। যে বিভিন্ন বড় বড় বিজ্ঞানীরা তারা এরকম তাদের এরকম মেডিসিন এরকম প্রেসক্রাইব করতে থাকলেন। যার মধ্যে আছে কি আলেকজান্ডার, তারপরে যে 1790 পিরিয়ড আফটার 13th সেঞ্চুরিতে এরকম যে বিভিন্ন বিজ্ঞানীরা তাদের এরকম মেডিসিন সায়েন্স ডেভেলপ করতেছে। তো এই দিক দিয়ে ফার্মেসিও ডেভেলপ হচ্ছিল, ওষুধ কিভাবে তৈরি করা হবে। এই জন্য যে শেষ আমাদের এরকম স্যার হেনিম্যান 1790 সালে হোমিওপ্যাথি ডিসকভার করলো। তার পরবর্তীতে দিকে 1865 সালে ডক্টর কাউন্ট মুলার ইটালিয়ান হার্বারিস্ট, উনি এরকম ইলেকট্রোমিওপ্যাথি আবিষ্কার করতেন। তো এরকম ভাবে আসলে আর কি ফার্মেসিটা এরকম ওই প্রাইমেটিভ স্টেজ থেকে এরকম মানে বর্তমান সময় পর্যন্ত আস্তে আস্তে এরকম ডেভেলপ হয়েছে আর কি। এটা হচ্ছে একটা মূলত একটা ফার্মেসির একটা হিস্ট্রি যে কিভাবে ফার্মেসিটা ডেভেলপ হলো। এখন আমরা চলে আসি যে ক্লাসিফিকেশন অফ ফার্মেসি, যে ফার্মেসির ক্লাসিফিকেশনটা কি, যে ফার্মেসিকে আমরা কিভাবে ক্লাসিফাই করব। ফার্মেসি প্রথমে বলছিলাম যে দুটা ভাগ, একটা হচ্ছে থিওরিটিক্যাল ফার্মেসি, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল বা অপারেটিভ ফার্মেসি। একটা হচ্ছে থিওরি ডেফিনেশন বই আকার, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল হাতে কলমে। তো দুই ভাগে ভাগ করা হচ্ছে। তখন থিওরিটিক্যাল ফার্মেসি কি হয়, it consists of physical and biological assessment as well as professional courses that need to train a pharmacist and which are mainly theoretical nature। মানে এখানে একটা মানুষকে এরকম প্রফেশনালি কোর্স করানো হয় বা কি কি ট্রেন করানো হয় যে এরকম থিওরিটিক্যাল ভাবে ফার্মাসির দিকে জ্ঞান লাগে। এটা হচ্ছে থিওরিটিক্যাল ফার্মেসির অংশ। আর হচ্ছে যে প্র্যাকটিক্যাল আর অপারেটিভ ফার্মেসি, এটা হচ্ছে দুটা পার্টে ভাগ করা হচ্ছে। যে প্র্যাকটিক্যাল ফার্মেসি দুটা ভাগে ভাগ আছে। একটা হচ্ছে কি ভেরিয়াস অ্যাসপেক্ট অফ ম্যানুফ্যাকচারিং, একটা হচ্ছে আমরা এরকম ম্যানুফ্যাকচারিং করব, আর একটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং আর হচ্ছে রিটাইলিং। প্রফেশনাল এন্ড হসপিটাল ফার্মেসি আছে, প্র্যাকটিক্যাল পোরশন অফ ফিজিক্যাল এন্ড বায়োলজিক্যাল অ্যাসেসমেন্ট।
এইগুলো ফার্মেসির ক্লাসিফিকেশন আর হিস্ট্রি। এবার আমাদের মূলত যেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক ফার্মেসি, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওটা তো গোটা ফার্মেসি, একদম পুরো মেডিসিন সায়েন্সের একটা ফার্মেসি, ফার্মাকোলজির একটা পার্ট। এবার আমরা দেখতেছি যে আমাদের হোমিওপ্যাথিক ফার্মেসিটা কি। এটার ডেফিনেশন যদি বলি তাহলে ইট ইজ an art and science by means of which we can acquire a sound knowledge about the art of identifying and collecting medicinal substance for the different sources of nature, preserving them in laboratory, combining and compounding according to the rules and regulation of homeopathic pharmacopoeia, and dispensing the according to the physician prescription. এটা সবারই জানা আছে। এখন আমরা এই যে হোমিওপ্যাথিক ফার্মাকি অফ ইন্ডিয়া, HPI মানে হোমিওপ্যাথিক ফার্মাকি অফ ইন্ডিয়া, হোমিওপ্যাথিক ফার্মেসির সঙ্গে কি বলছেন? হোমিওপ্যাথিক ফার্মাসি is concerned with collection, identification, preparation, standardization and preservation of drug used in homeopathic practice. এটা হচ্ছে যে ফার্মেসির একটা স্ট্রং ডেফিনিশন। এবার আমরা আসি যে আমাদের হোমিওপ্যাথিক ফার্মেসির ব্রাঞ্চ কয়টা। আমরা তো দেখে আসলাম ফার্মেসির দুইটা ব্রাঞ্চ, আমাদের হোমিওপ্যাথিক ফার্মেসিরও দুইটা ব্রাঞ্চ। হোমিওপ্যাথিক ফার্মেসির টু ব্রাঞ্চ, একটা হচ্ছে ফার্মেসি প্রপার আর একটা হচ্ছে ক্লিনিক্যাল ফার্মেসি। তো ফার্মেসি প্রপারের আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা অফিসিয়াল ফার্মেসি, একটা এক্সটেম্পোরাস ফার্মেসি, আর একটা হচ্ছে গ্যালেনিয়াল ফার্মেসি। ইট ইজ দ্য ব্রাঞ্চ হুইচ ইজ রিলেটেড টু দ্য প্রিপারেশন অফ ফ্রুট ড্রাগস অনলি। এখানে এই ব্রাঞ্চটা হচ্ছে শুধুমাত্র ফুড ড্রাগ প্রিপারেশন করা হয় গ্যালেনিক্যাল ফার্মেসির ক্ষেত্রে। বিজ্ঞানী গ্যালেন একটা ফার্মেসি স্থাপন করেছেন, ওটাকে গ্যালেনিক্যাল ফার্মেসি বলা হয়। আর আমাদের দুটা, একটা হচ্ছে ফার্মেসি প্রপার আর গ্যালেনিক্যাল ফার্মেসি, দুটা পার্ট। ফার্মেসি প্রপারের দুটা পার্ট, একটা অফিসিয়াল ফার্মেসি, একটা এক্সটেম্পোরাস ফার্মেসি। আর এখানে হচ্ছে আমাদের সবচেয়ে থেকে বড় আমাদের হোমিওপ্যাথি ফার্মেসির সোর্সটা কি, যে আমরা ফার্মেসিতে নিলাম এটার সোর্সটা কি। প্রথমে হচ্ছে কি মেইন সোর্স অফ হেনিম্যানস রাইটিং। হেনিম্যানসের যে রাইটিং গুলো আছে তার মধ্যে থেকে মেইন সোর্সটা, তার মধ্যে কি কি আছে, যে ম্যাট্রিমেডিকা প্লুরা, তারপর অর্গানন অফ মেডিসিন, তারপরে ক্রনিক ডিজিজ, দেয়ার নেচার এন্ড হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, লেজার রাইটিং, তারপর আছে কি essay on a new principles ascertaining the curative power of a drug, and some examination of previous principles on the value of superlative system of medicine, especially in connection with the various system of practice. Only the preparation and dispensing of medicine homeopathic physician, those are the basic of all subjective instruction given by this follower. মানে মূল কথা হলো ফার্মেসির মেইন জিনিসটা হলো যে হনিম্যানের বিভিন্ন লেখা বই, যেমন ম্যাট্রিমেডিকা প্লুরা, অর্গানন অফ মেডিসিন, ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট এন্ড দেয়ার ট্রিটমেন্ট এন্ড নেচার, তারপর লেজার রাইটিং, তারপরে তিনি যে প্রিন্সিপাল লেখছিলেন শুরু থেকে এই প্রিন্সিপাল গুলা, তারপর আরো বিভিন্ন মেডিসিনের বিভিন্ন রাইটারের লেখা বই। মূলত হেনিম্যানের রাইটার গুলোই আমাদের ফার্মেসির সোর্স, যে আমাদের হোমিওপ্যাথিক ফার্মেসিটা কিভাবে আমরা ড্রাগ প্রিপারেশন করবো, স্ট্যান্ডার্ডাইজেশন করবো, বা কি গাইডলাইন হবে, ওইগুলো আমরা ওইগুলা আমরা হেনিম্যানের লেখা থেকে নেওয়া হয়েছে আমাদের হোমিওপ্যাথিক ফার্মেসির ক্ষেত্রে। তারপর স্লাইডে যদি যাই, যে স্কোপ মানে আমাদের এই ফার্মেসির স্কোপটা কি, মানে আমাদের ক্ষেত্রটা কি কি। তাহলে স্কোপ অফ হোমিওপ্যাথিক ফার্মেসি ডিউরিং স্টাডি অ্যান্ড প্র্যাকটিস অফ হোমিওপ্যাথি, এর মধ্যে কি কি ইম্পর্টেন্ট কিছু স্কোপ আছে। পোসোলজি, পোসোলজি হচ্ছে একটা ইম্পর্টেন্ট সোর্স, মানে ইম্পর্টেন্ট স্কোপ আমাদের সবার জন্য। পোসোলজি মানে হচ্ছে কি, এই যে নলেজ অফ পটেন্সি এন্ড ডোজ, এটা হচ্ছে পোসোলজি। মানে আমরা কিভাবে একটা মেডিসিনের পটেন্সি সিলেক্ট করব, কত ডোজে দিব, বা রোগীকে এরকম পেশেন্টকে কি মাত্রায় খাওয়াতে দিব, এই জিনিসগুলা ল্যাবরেটরি এরকম ফার্মেসিতে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে থেকে বড় একটা ক্ষেত্র, মানে স্কোপ আমাদের ফার্মেসি জানার জন্য এই জিনিসগুলো জানতেই হবে। যে পোসোলজি ছাড়া আমি ভালো ট্রিটমেন্ট করতে পারবো না। যে আমি যদি পোসোলজি ভালো না জানি, তাহলে আমি মেডিসিনটা সিলেকশন করলাম কিন্তু পটেন্সি ঠিক হলো না, ডোজ ঠিক হলো না, তাহলে দেখা গেল যে আলটিমেটলি পেশেন্টটা কিউর হবে না। এই জন্য আমাদের কি এরকম ফার্মেসির একটা ইম্পর্টেন্স স্কোপ হচ্ছে পোসোলজি। তারপর হচ্ছে যে প্রিপারেশন অফ মেডিসিন, এটা তো আমাদের জানতেই হবে যে প্রিপারেশন অফ মেডিসিন, এটা আমাদের ম্যাক্সিমাম না জানলেও চলে, যেগুলো আমরা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি করা হয় ওগুলো করার পরও আমাদের জানতে হবে। অনুযায়ী প্রথমে বলে আসছিলাম যে আমাদের চেম্বারে একটা ওষুধ নাই, এটাকে আমরা ইমিডিয়েটলি কিভাবে প্রিপারেশন করতে পারি, এই জিনিসগুলো আমাদের জানা থাকা দরকার। তারপর হচ্ছে যে প্রেসক্রিপশন রাইটিং, যে আমরা কিরকম ভাবে এরকম প্রেসক্রিপশন রাইটিং কিরকম কি পদ্ধতিতে করব বা কিভাবে করব, এই সম্পূর্ণ আলোচনা এরকম আমরা ফার্মেসি থেকে জানতে পারবো। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের প্র্যাকটিসের জন্য। তারপর হচ্ছে যে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, তো এটাও আমাদের এরকম আমরা ফার্মেসি থেকে জানতে পারবো যে কখন এইটার সাথে আবার অর্গানন রিলেটেড আছে, যে কখন এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করা যাবে বা করা যাবে না, এগুলো অর্গানন রিলেটেড আছে। কিন্তু এই এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের নলেজটা আমরা এরকম যে ফার্মেসি থেকে পাবো। তো এইগুলো হচ্ছে কি স্কোপ অফ হোমিওপ্যাথিক ফার্মেসি। হোমিওপ্যাথিক ফার্মেসির হচ্ছে এগুলো স্কোপ, যেগুলো আমাদেরকে এরকম ভালো করে জানতে হবে। যদি আমরা ভালো করে জানতে না পারি তাহলে আমাদের কি হবে, যে আমাদের এরকম
যে ভালো প্র্যাকটিস করতে পারবো না। তার পরবর্তীতে আছে যে কন্টেন্ট অফ হোমিওপ্যাথিক ফার্মেসি, মানে এক কথায় হোমিওপ্যাথিক ফার্মেসি শুরু থেকে শেষ পর্যন্ত কি নিয়ে কি কি কন্টেন্ট আছে। এর মধ্যে আছে কি কালেক্টিং, আইডেন্টিফাইং, কোয়ালিটি ইন্সপেকশন, স্ট্যান্ডার্ডাইজিং, কম্বাইনিং, প্রিপেয়ারিং, কোয়ালিটি কন্ট্রোল, ডিসপেন্সিং। এখন হচ্ছে যে আমরা এরকম যে শুরু থেকে যদি আমরা কালেক্টিং মানে আমরা একটা মেডিসিন তৈরি করবো, ওই হার্বসটা কিভাবে কালেকশন করবো ওইটা। তারপরে হচ্ছে আইডেন্টিফাইং, ওই হার্বটাকে আইডেন্টিফাই করতে হবে এটা জেনুইন কিনা। তারপরে কোয়ালিটি ইন্সপেকশন করতে হবে যেটা সবকিছু ঠিক আছে কিনা। তারপরে স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে। তারপরে কম্বাইনিং করতে হবে। তারপরে করতে হবে কি যে প্রিপেয়ারিং করতে হবে, কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, ডিসপেন্সিং করতে হবে। এটা হচ্ছে যে ফার্মেসির একদম মূলত একটা মানে এ টু জেড, মানে কিভাবে আরো অনেকগুলো আছে কিন্তু আমরা একটা মেডিসিন তৈরি করার ক্ষেত্রে এগুলো আমাদের লাগবে, যে কালেক্টিং, আইডেন্টিফাইং, কোয়ালিটি ইন্সপেকশন, স্ট্যান্ডার্ডাইজিং, কম্বাইনিং, তারপরে প্রিপেয়ারিং, কোয়ালিটি কন্ট্রোল, ডিসপেন্সিং, একবারে ডিসপেন্সিং পর্যন্ত। তো এগুলা জানা আমাদের জন্য সবার জন্য দরকার। তো আজকের ক্লাস আমার এই পর্যন্তই, যে